দেখেন মিডের পরে আমাদের 4টা চ্যাপ্টার আছে মেইনলি। প্রথম চ্যাপ্টার যেটা সেটা হলো পিওর বেন্ডিং বা সিমেট্রিক বেন্ডিং বলে। এখানে ফ্লেক্সার স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস, বিমের ভিতরে যে ফ্লেক্সার স্ট্রেস শিয়ার স্ট্রেস ডেভেলপ হয় সেটা নিয়ে ডিসকাস করা হবে। এরপরে চ্যাপ্টারটা আছে স্ট্রেস ট্রান্সফরমেশন, এরপরে আছে ওয়েল্ডেড জয়েন্ট আর রিভেটেড জয়েন্ট। সো মেইনলি দুইটা চ্যাপ্টার এই পিওর বেন্ডিং বা সিমেট্রিক বেন্ডিং আর এরপরে যেটা স্ট্রেস ট্রান্সফরমেশন, এই দুইটা চ্যাপ্টারে বিমের প্রপার্টিস নিয়ে আলোচনা করা হয়। এবং তারপরে যে দুইটা চ্যাপ্টার ওয়েল্ডেড জয়েন্টস এবং রিভেটেড জয়েন্টস, এটা মেইনলি একটা স্টিল স্ট্রাকচারে যেখানে জয়েন্টস দেওয়া হয়, ওয়েল্ডিং জয়েন্ট অথবা রিভেটেড জয়েন্ট, সেখানে এক একটা ওয়েল্ডিং বা রিভেটের কি পরিমাণ স্ট্রেংথ সেটা নিয়ে আলোচনা করা হয়। তো এই চ্যাপ্টার যেটা আমরা মিডের পরে প্রথম শুরু করতেছি, সিমেট্রিক বেন্ডিং বা ফ্লেক্সার এন্ড শিয়ার স্ট্রেসেস ইন বিমস, এই চ্যাপ্টারটা হলো মেইনলি সব থেকে সহজ চ্যাপ্টার বা কিছু। এখানে যে 4টা চ্যাপ্টার আছে এর মধ্যে থেকে সব থেকে তুলনামূলক সহজ চ্যাপ্টার। এখানকার ম্যাথগুলো অনেক ছোট ছোট এবং এখানকার ম্যাথগুলো আপনারা এর আগে যে এই সলিড মেকানিক্স 1 বা তার আগে অ্যানালিটিক মেকানিক্স পড়ে আসছেন সেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। ম্যাথগুলোও তুলনামূলক ছোট ছোট। আমরা এই চ্যাপ্টারটা দিয়েই শুরু করব। এই চ্যাপ্টার থেকে আপনাদের এক সেট সৃজনশীল থাকবে। সৃজনশীল বলতে এক সেট আর কি প্রশ্ন থাকবে। সৃজনশীল তো আসলে না, মেনলি আপনারা মিডের আগে যেভাবে পরীক্ষা দিচ্ছেন যে জাস্ট একটা ম্যাথ ছিল 10 মার্কের, এখন হয়তো ওইরকম থাকবে না। হয়তো একটা ম্যাথ থাকবে 7 বা 8 মার্কের, তার সাথে 2 বা 3 মার্কের থিওরি থাকবে। সো এমনটা ভাবার কোনো কারণ নাই যে যেহেতু মিডে কোনো থিওরি আসে নাই ফাইনালে কোনো থিওরি আসবে না, বিষয়টা এমন না। 2-3 মার্কের থিওরি আসতে পারে প্রত্যেকটা সেটেই। তার সাথে সাথে ম্যাথ থাকবে এবং এই চ্যাপ্টারের ম্যাথগুলো তুলনামূলক সহজ ছোট। তো আমরা প্রথমে শুরু করি যে আসলে এই চ্যাপ্টারটা কি নিয়ে ডিসকাস করা হয়েছে। প্রথমে যদি বলি তাহলে পিওর বেন্ডিং, পিওর বেন্ডিং কথাটা বা বেন্ডিং জিনিসটা কি? সহজ কথায় যদি বলি, ধরেন এই যে এখানে যে আমরা একটা বিম বিম দেখতে পাচ্ছি, বিমের বিভিন্ন লোডিং কন্ডিশন দেওয়া আছে। আমি যদি জাস্ট সিম্পল হিসেবে বলি, ধরেন বললাম এখানে একটা সাপোর্ট দেওয়া আছে, এখানে একটা সাপোর্ট দেওয়া আছে, এখানে একটা লোডিং কন্ডিশন লোড দেওয়া আছে, এখানে একটা লোড দেওয়া আছে। তাহলে এই লোডের কারণে এই বিমে আসলে কি ধরনের ঘটনা ঘটবে? এই লোডটা কি করবে, এই বিমটাকে নিচের দিকে এদিকে প্রেসার দিবে বা ফোর্স প্রয়োগ করবে। এই লোডটা এই বিমটাকে এই পয়েন্টে ফোর্স প্রয়োগ করবে। যদি ফোর্স প্রয়োগ করে তাহলে সেই বিম এই বিমটা কিরকম শেপ হইতে পারে? এই বিমটা শেপ হইতে পারে এরকম। তার মানে কি, বিমটা তার যে আসল যে পজিশন বা প্রথমে তার যে পজিশন ছিল সেখান থেকে তার পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ বিমটা বেঁকে যাচ্ছে বা বেন্ডিং হয়ে যাচ্ছে। এই ঘটনাকে বা একটা যে কোনো একটা বিমকে বেঁকে যাওয়ার যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় বেন্ডিং। এবং আমাদের যে কোনো একটা বিমের উপরে যে লোড অ্যাপ্লাই করা হয় বা যে লোডিং কন্ডিশনে থাকে, সেই লোডের কারণে আমাদের বিমের মধ্যে স্ট্রেস ডেভেলপ হয়। আমরা তো এর আগে SM1 বা এই অ্যানালিটিক মেকানিক্স বা মিডের আগেও মোমেন্ট নিয়ে অনেক কিছুই জেনে আসছি। মোমেন্ট আমরা বলে আসছি যে কোনো একটা যদি একটা ফোর্স যদি একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরে থাকে, সাপোজ যদি এই পজিশন থেকে বা এই সাপোর্ট থেকে এই ফোর্সটা যতটুকু ডিস্টেন্স দূরে আছে, আমি ফোর্সের সাথে এই ডিস্টেন্সটা গুণ করলে আমি এখানে মোমেন্ট কত সেটা আমি বের করতে পারবো। তো আসলে বিমের মধ্যে এই মোমেন্টের কাজটা কি? মোমেন্ট আমি কেন বের করি বা মোমেন্ট নিয়ে আমি এত কনসার্ন কেন? যে কতটুকু মোমেন্ট কাজ করতেছে? মেইনলি এই মোমেন্টের কারণে আমাদের বিমের মধ্যে এই যে মেইনলি এই মোমেন্টের কারণে আমার বিমটা এরকম বেঁকে যাচ্ছে বা বেন্ডিং শেপের হয়ে যাচ্ছে। সো এই মোমেন্টের কারণে আমাদের বিমের মধ্যে একটা স্ট্রেস ডেভেলপ করে। সেই স্ট্রেসটাকে বলা হয় ফ্লেক্সারাল স্ট্রেস বা বেন্ডিং স্ট্রেস, একই কথা। অর্থাৎ বেন্ডিং স্ট্রেস বা ফ্লেক্সারাল স্ট্রেসটা হলো যে আমাদের একটা বিম যে বেঁকে যাচ্ছে বা বেন্ডিং হয়ে যাচ্ছে, এই কারণে তার মধ্যে কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ হইতেছে, এটাকে আমরা সহজ কথায় বলতেছি ফ্লেক্সার স্ট্রেস। সো আমাদের এই চ্যাপ্টারটার মেইন কনসার্নই হলো ফ্লেক্সার স্ট্রেস বের করা। তো প্রথমে যদি আমি একটু এখানে যে থিওরি গুলো আছে বা যেখানে ডেফিনিশন যা কিছু আছে না কিছু সেগুলো নিয়ে যদি একটু ডিসকাস করি। প্রথমে আছে পিওর বেন্ডিং। পিওর বেন্ডিংটাকে কি বলতেছে? পিওর বেন্ডিংটা বলতেছে প্রিজমেটিক মেম্বার সাবজেক্টেড টু ইকুয়াল অ্যান্ড অপোজিট কাপলস অ্যাক্টিং ইন দ্য সেম লংগিটিউডিনাল প্লেন। কথাটার মানে হলো, প্রথমে যদি একে একে ভেঙে নেই, প্রিজমেটিক মেম্বার বলতে কি বোঝায়? প্রিজমেটিক মেম্বার বলতে বোঝায় যদি একটা বিম বা যে কোনো একটা স্ট্রাকচারাল মেম্বারে একদম পুরোটা একদম হোমোজিনিয়াস সেকশন থাকে, সেখানে কোনো রকম কোনো চেঞ্জ না থাকে। কারণ আমি যদি এই বিমটার কথা বলি, এই বিমের বললাম এখান থেকে শুরু করে এ পর্যন্ত পুরোটার কোথাও কোনো সেকশনের চেঞ্জ নাই। এখান থেকে শুরু করে এর মধ্যে পুরোটা সেম একটা সেকশন আছে। সাধারণত আমাদের বিম যেগুলো আমরা যেভাবে আর কি ডিজাইন করা হয় বা কাস্টিং করা হয়, যে দেখা যাচ্ছে একটা রেক্ট্যাঙ্গল সেকশন পুরোটা জুড়ে আছে। এই ধরনের সেকশন গুলাকে বলা হয় মেম্বার গুলাকে বলা হয় প্রিজমেটিক মেম্বার, যেটার সেকশনের কোনো রকম কোনো চেঞ্জ নাই। এরপরে বলতেছে এই প্রিজমেটিক মেম্বারসটা যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট কাপলস, তাহলে এটাকেই জাস্ট সংক্ষিপ্ত রূপে বা
এখানে দেখানো হয়েছে যে এই বিমটাকে এখানে দেখাতেছে কি এই যে ফোর্স, এই ফোর্সটার কারণে এদিকে একটা মোমেন্ট কাজ করতেছে, এই ফোর্সটার কারণে এদিকে একটা মোমেন্ট কাজ করতেছে। তাহলে এই দুইটা মোমেন্টেরই ভ্যালুটা সেম। এই যে এখান থেকে যদি আমি এই পাশের সাপোর্ট বা সি সাপোর্ট থেকে যদি আমি তুলনা করি, তাহলে দেখেন, চিন্তা করি, এখানে ৮০ পাউন্ডের একটা ফোর্স কাজ করতেছে এবং এটার ডিসটেন্স হলো 12 ইঞ্চি। তাহলে এই এখানে যদি আমি মোমেন্ট বের করতে চাই, তাহলে সেটার কত, 80 ইন্টু 12, 80 ইন্টু 12 করলে ভ্যালুটা আসে 960 পাউন্ড ইঞ্চি। এক্ষেত্রেও সেম, সেম ফোর্স সেম ডিসটেন্স, তো সেক্ষেত্রেও ভ্যালুটা সেম আসবে। সো অর্থাৎ এমন যদি হয় যে কোনো একটা মেম্বার প্রিজমেটিক আকারে আছে এবং তার দুই পাশে সেম এবং অপোজিট, ইকুয়াল অ্যান্ড অপোজিট কাপল কাজ করতেছে, এখানে দেখেন যে মোমেন্টটা কাজ করতেছে সেটা যে অ্যান্টি ক্লকওয়াইজ একটা ডিরেকশনে কাজ করতেছে এবং এখানে যে মোমেন্টটা কাজ করতেছে সেটা হচ্ছে একটা ক্লকওয়াইজ ডিরেকশনের মোমেন্ট। তো এরকম যদি ঘটনা থাকে তাহলে সেক্ষেত্রে এই বিমটার যে বেন্ডিং হবে সেটাকে বলা হয় পিওর বেন্ডিং। এখন যদি এমন হয় যে ধরেন এই পাশে যে ফোর্সটা, এই পাশের ফোর্সটা এই ৮০ পাউন্ডের জায়গায় ৪০ পাউন্ড আছে, তাহলে তো আর সেই ক্ষেত্রে দুই পাশের এই মোমেন্টের ভ্যালুটা সেম হবে না। সেই ক্ষেত্রে যে ঘটনা সেটাকে আমরা বেন্ডিং বলবো, কিন্তু সেটা পিওর বেন্ডিং হবে না। পিওর বেন্ডিং তখনই হবে যখন দুই পাশের যে কাপলটা আছে কাপলের ভ্যালু ইকুয়াল এবং অপোজিট সাইনের হবে এবং আমাদের যে মেম্বারটার উপরে কাপলটা কাজ করতেছে সেই মেম্বারটার একদম এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পুরোটাই একদম সেম সেকশনের হবে, তার সেকশনের কোনো রকম কোনো চেঞ্জ থাকবে না। এরপর আরো কিছু ডেফিনেশন আছে, এই ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট। এখানে টোটাল 3টা ডেফিনেশন আছে আর এটা হলো একটা প্রিন্সিপাল। এই চ্যাপ্টার থেকে মেইনলি থিওরি আসার মতো আছে দুইটা জিনিস আমি দেখাই দিব। এখানে এই 3টা ডেফিনেশন আছে এবং এরপর একটা প্রিন্সিপাল আছে। সেকেন্ড ডেফিনেশন যেটা সেটা হলো ইসেন্ট্রিক লোডিং। ইসেন্ট্রিক লোডিং যে জিনিস সেটা হলো জাস্ট এই কথাটার মধ্যে ওয়ার্ডটার মধ্যে লেখা আছে। ইসেন্ট্রিক লোডিং মানে হলো যে কোনো একটা মেম্বারের সেন্ট্রয়েড থেকে যদি যে কোনো একটা ডিস্টেন্স দূরে কোনো লোড অ্যাপ্লাই করা হয় তাহলে সেটাকে বলা হয় ইসেন্ট্রিক লোডিং। ধরেন এই যে এখানে যে ফিগারটা দেখানো আছে, ধরেন এই ফিগারটার সেন্ট্রয়েড হলো এখানে, কোথায় এটা আমি জানি না, এটা জাস্ট আমি অ্যাসিউম করে নিচ্ছি। এটা কিভাবে সেন্ট্রয়েড বের করতে হয় এটা আপনারা অ্যানালিটিক মেকানিক্সে শিখছেন। তো এখানে আমি জাস্ট অ্যাসিউম করে নিতেছি এটা সেন্ট্রয়েড হলো এখানে। এখন এইখানে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করি বা এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই করি, অর্থাৎ সেন্ট্রয়েডের বাইরে যে কোনো কোথাও যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে ওই মেম্বারটার ওই লোডটাকে বলা হবে ইসেন্ট্রিক লোডিং। আর যদি একদম তার সেন্ট্রয়েড বরাবর কোনো লোড অ্যাপ্লাই করি তাহলে সেটাকে বলা হয় সেন্ট্রিক লোডিং বা সেটাকে বলা হয় পিওর অ্যাক্সিয়াল লোডিং। অর্থাৎ একদম পিওর তার একদম সেন্ট্রয়েড বরাবরই তার লোডটাকে অ্যাপ্লাই করা হয়েছে। তো এখানে সেই কথাটা লেখা আছে অ্যাক্সিয়াল লোডিং হুইচ ডাজ নট পাস থ্রু সেকশন সেন্ট্রয়েড। অর্থাৎ যে সমস্ত লোডিং যে কোনো একটা সেকশনের সেন্ট্রয়েড দিয়ে পাস করে না সেগুলোকে বলা হয় ইসেন্ট্রিক লোডিং। এবং ইসেন্ট্রিক লোডিং হলেই সেখানে শুধুমাত্র একটা কাপল জেনারেট করতে পারে বা মোমেন্ট জেনারেট করতে পারে। যদি একদম সেন্ট্রয়েড দিয়ে যায় তাহলে সেক্ষেত্রে যে ফোর্স থাকে কিন্তু যেহেতু কোনো ডিস্টেন্স থাকে না সেখানে কোনো মোমেন্ট বা কাপল জেনারেট করতে পারে না। এরপর আছে ট্রান্সভার্স লোডিং। ট্রান্সভার্স লোডিংটা কি জিনিস, সেটা হলো এই ট্রান্সভার্স লোডিং মেইনলি আমরা বিমে যে সমস্ত লোডিং দেখে থাকি সেগুলো সবগুলো ট্রান্সভার্স লোডিং। যেমন ধরেন এটা যদি একটা বিম হয়ে থাকে তাহলে বিমের যে কোনো একটা পজিশনে যে কোনো একটা পজিশনে এই যে এই ধরনের যে লোডগুলো আমরা দেখে আসি সেগুলোকে মেইনলি বলা হয় ট্রান্সভার্স লোডিং। এটা এরকম কনসেন্ট্রেটেড বা পয়েন্ট লোড আকারেও থাকতে পারে, এটা ইউডিএল হিসেবে ডিস্ট্রিবিউটেডও থাকতে পারে। এবং এই ট্রান্সভার্স লোডিং এর কারণে আমাদের একটা বিমে কি কি জেনারেট হয়, এই ট্রান্সভার্স লোডিং এর কারণে একটা শেয়ার ফোর্স জেনারেট হয় এবং একটা মোমেন্ট জেনারেট হয়। আচ্ছা, এই ট্রান্সভার্স লোডিং এর কারণে এই বিমটাকে যদি আমরা জাস্ট এখানে একটা সেকশন হিসেবে দেখি, বিমটাকে কেটে নিয়ে একটা সেকশন হিসেবে দেখি, তাহলে এখানে যে ডাউনওয়ার্ড যে ফোর্সটা কাজ করতেছে সেটাকে রেজিস্ট করার জন্য এখানে একটা আপওয়ার্ড শেয়ার ফোর্স জেনারেট হবে এবং এই সেকশন থেকে যেহেতু আমাদের এই লোডের ডিস্টেন্স একটা নির্দিষ্ট দূরত্ব দূরে আছে, তাই সেখানে একটা মোমেন্ট জেনারেট হবে। অর্থাৎ যদি ট্রান্সভার্স লোডিং থাকে, ট্রান্সভার্স লোডিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা একটা শেয়ার ফোর্স পাবো এবং একটা মোমেন্ট বা কাপল পাবো। সো মেইনলি এইখানে আমাদের এই চ্যাপ্টারে মেইনলি 3টা ডেফিনেশন আছে। একটা হলো যে পিওর বেন্ডিং এর ডেফিনেশন, একটা ইসেন্ট্রিক লোডিং এর ডেফিনেশন আর একটা হলো ট্রান্সভার্স লোডিং এর ডেফিনেশন। এরপরে যেটা আছে সেটা হলো প্রিন্সিপাল অফ সুপারপজিশন। প্রিন্সিপাল অফ সুপারপজিশনটা কি জিনিস, যদি কোনো সময় এই সবগুলা জিনিস ইসেন্ট্রিক লোডিং, ট্রান্সভার্স লোডিং বা সেন্ট্রিক লোডিং সবগুলো যদি একসাথে থাকে তখন আমি একটা বিমের মধ্যে স্ট্রেসটা কিভাবে বের করব সেটা বলতেছে এই প্রিন্সিপাল অফ সুপারপজিশন থেকে। একটা বিমের মধ্যে ধরেন এই বিমের মধ্যে ট্রান্সভার্স লোডিং, ইসেন্ট্রিক লোডিং সবকিছু একসাথে আছে। এখানে ধরেন আরো এরকম একটা লোড আছে, অ্যাক্সিয়াল আর একটা লোড আছে। তো
যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বিমের টোটাল স্ট্রেসটা বের করব সেটাই এখানে বলা আছে। তো সেক্ষেত্রে যদি একটা বিমের মধ্যে এরকম একাধিক ধরনের লোডিং থাকে তাহলে সেক্ষেত্রে তার বিমের স্ট্রেসটা বের করার প্রিন্সিপালটা হলো তার নর্মাল স্ট্রেস ডিউ টু পিওর বেন্ডিং, অর্থাৎ এই পিওর বেন্ডিং এর কারণে যে স্ট্রেসটা ডেভেলপ হয় সেটাকে বলতেছে নর্মাল স্ট্রেস, মে বি কম্বাইন্ড উইথ দ্য নর্মাল স্ট্রেস ডিউ টু অ্যাক্সিয়াল লোডিং। অ্যাক্সিয়াল লোডিং এর কারণে যে স্ট্রেস, মানে সহজ কথায় যদি আমার একটা বিমের এরকম বিভিন্ন ধরনের লোডিং কন্ডিশন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল স্ট্রেস বের করতে হলে প্রত্যেকটায় আলাদা আলাদা প্রত্যেকটা স্ট্রেস বের করে সবগুলোকে যোগ করতে হবে। সুপারপজিশন কথাটার মানেই হলো একাধিক যদি কোনো স্ট্রেস থাকে প্রত্যেকটা স্ট্রেসটাকে একটা স্ট্রেসের মধ্যে নিয়ে আসাটাকে বলা হয় সুপারপজিশন। তো সেক্ষেত্রে আমাদের যদি বেন্ডিং স্ট্রেস থাকে, বেন্ডিং স্ট্রেস সাপোজ আমি প্রথমে বললাম বেন্ডিং স্ট্রেস প্লাস এরপরে যদি অ্যাক্সিয়াল স্ট্রেস থাকে অ্যাক্সিয়াল স্ট্রেস বের করতে হবে, এরপরে যদি আলাদা কোনো শেয়ার স্ট্রেস থাকে তাহলে শেয়ার স্ট্রেসটাকে বের করতে হবে। অর্থাৎ সেই কয় ধরনের স্ট্রেস থাকবে বা যে কয় ধরনের লোডিং কন্ডিশন থাকবে প্রত্যেকটা স্ট্রেস বের করার পরে সবগুলোকে যদি যোগ করি তাহলে আমি টোটাল কমপ্লিট একটা স্ট্রেস পাবো। সেটাকে আমরা বলতেছি এই যে মানে যেভাবে আমরা বের করতেছি যে একটা 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 যোগ করে এই পদ্ধতিটাকে বলতেছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। এরপরে যেটা আছে সেটা হলো সিমেট্রিক মেম্বার ইন পিওর বেন্ডিং। এখানে যে কথাগুলো লেখা আছে সেই সব কথাগুলো আপনাদের অলরেডি জানা, আপনারা অলরেডি অ্যানালিটিক মেকানিক্স এবং সলিড মেকানিক্স 1 পড়ে আসছেন। এই কথাগুলো সারমর্মটা হলো প্রথম থেকে যদি বলি ইন্টারনাল ফোর্সেস ইন এনি ক্রস সেকশন আর ইকুইভ্যালেন্ট টু এ কাপল, অর্থাৎ আমাদের যে কোনো একটা মেম্বারের মধ্যে ইন্টারনাল যে ফোর্সেস গুলো আছে সেই ইন্টারনাল ফোর্স গুলো একটা কাপল হিসেবে কাজ করে। এরপরে বলতেছে ফ্রম স্ট্যাটিক্স এ কাপল অফ এম কনসিস্ট অফ টু ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সেস, অর্থাৎ যে কোনো একটা মোমেন্ট হইতে হইলে দুইটা কাপল লাগবে, সেটার ভ্যালুটা সেম হবে কিন্তু ডিরেকশনটা অপোজিট হবে। এই যে এই ঘটনাটা আপনারা এর আগেও মানে মেইনলি যখন একদম অ্যানালিটিক মেথড শুরু করেন সেখানে দেখে আসছেন যে কোনো যদি একটা ধরেন এরকম একটা বিম থাকে, এখানে একটা ফোর্স আছে আপওয়ার্ড ডিরেকশনে, এখানে একটা ফোর্স আছে ডাউনওয়ার্ড ডিরেকশন, তাহলে কি হবে এই যে ফোর্সটা এই ফোর্সটা এরকম একটা রোটেশন তৈরি করবে যেটাকে আমরা বলতেছি মোমেন্ট। এটা একটা রোটেশন তৈরি করবে, এটা নিচের দিকে এরকম ঘুরাইতে থাকবে, এটা উপরের দিকে এরকম ঘুরাইতে থাকবে, এটাকে আমরা বলতেছি কাপল। তো এখানে সেটাই বলতেছে যে কোনো একটা মোমেন্ট হইতে হলে সেখানে টু ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সেস থাকতে হবে। এরপরে বলতেছি দ্য সাম অফ কম্পোনেন্টস অফ ফোর্সেস ইন এনি ডিরেকশন। সহজ কথায় যদি বলি যে আপনারা যেটা শিখে আসছেন সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, সেটাই এখানে লেখা আছে যে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ যে কোনো একটা ডিরেকশন যতগুলো ফোর্স আছে সবগুলোর সাম যদি করা হয় তাহলে সেটাকে আমরা ইকুয়াল টু 0 লিখতে পারি। এরপরে বলতেছে মোমেন্ট ইজ দ্য, এরপরে জাস্ট এই লাইনটাতে বলতেছে আসলে মোমেন্ট কি জিনিস। মোমেন্ট ইজ দ্য সেম অ্যাবাউট এনি অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য কাপল এন্ড জিরো অ্যাবাউট এনি অ্যাক্সিস কন্টেন্ট ইন দ্য প্লেন। সহজ কথায় যদি এটা এখানে ব্যাখ্যা করি, ওখান থেকে যদি দেখাই তাহলে দেখেন এই যে বিমটা আছে সেই বিমটার প্লেন যদি বলি তাহলে এই যে এটা একটা প্লেন, এই বিমটার এটা একটা প্লেন। সহজ কথায় এই যে এই বিমটা যে বরাবর রাখা আছে সেটা হলো একটা প্লেন। এখন এই প্লেনের উপরে এই যে ফোর্স গুলো আছে সেগুলো পারপেন্ডিকুলার হিসেবে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এগুলোর কারণে আমরা মোমেন্ট পাবো। কিন্তু যদি কোনো ফোর্স এরকম প্যারালালি থাকে অর্থাৎ প্লেনের সাথে এরকম প্যারালালি থাকে, যেহেতু এই প্লেন থেকে এই ফোর্সের কোনো ডিস্টেন্স নাই সেক্ষেত্রে আমরা কোনো মোমেন্ট পাবো না, সে কথাটাই এখানে লেখা আছে। এরপরে এখানে একটা ফিগার দিয়ে বলতেছে দ্য রিকোয়ারমেন্টস, অর্থাৎ আমরা ফোর্স বলতে কোনটাকে বোঝাই মোমেন্ট বলতে কোনটাকে বোঝাই সেটাই এখানে লেখা আছে। এই লাইনের দ্বারা অন্য কোনো কিছু নেই। এটাকে আমরা যদি সহজ একটু ডিকোড করার চেষ্টা করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে আমরা স্ট্রেস ইকুয়াল টু কি জানি, স্ট্রেস সিগমা ইকুয়াল টু আমরা জানি এফ বাই এ, স্ট্রেস ইকুয়াল টু আমরা জানি লোড ডিভাইডেড বাই এরিয়া। এখানে সেটাই লেখা আছে, জাস্ট একটু অন্য ভাষায় লেখা আছে যে এফ ইকুয়াল টু তাহলে কি হবে এই সিগমা ইনটু এ। তো সেটা এখানে লেখা আছে দেখেন এফ এক্স ইকুয়াল টু লেখা আছে সিগমা এক্স ইনটু ডি এ। ডি এ কথাটার মানে হলো এই যে এখানে ফিগার দ্বারাও দেখানো আছে যে খুব অতি ক্ষুদ্র একটা অংশ নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে ওই অতি ক্ষুদ্র অংশটার এরিয়ার সাথে যদি আমরা ওইখানকার স্ট্রেস গুণ করি তাহলে আমরা সেখানে ওই এক্স অ্যাক্সিস বরাবর কি পরিমাণ ফোর্স কাজ করতেছে সেটা পাবো। সেম ভাবে আমরা যদি এফ ওয়াই বলি তাহলে এফ ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি সিগমা ওয়াই ইনটু ডি এ। সেম ভাবে এফ জেড ইকুয়াল টু লিখতে পারি সিগমা জেড ইনটু ডি এ। এখানে মোমেন্ট ইকুয়াল টু কি লেখা আছে দেখেন, লেখা আছে এম ওয়াই ইকুয়াল টু সামেশন অফ জেড সিগমা এক্স ইনটু ডি এ। মোমেন্ট ইকুয়াল টু আমরা কি জানি, মোমেন্ট ইকুয়াল টু আমরা জানি m equal to force into distance, f into distance। তাহলে f equal to আমরা উপরে কি পাইছি এই যে
সিগমা এক্স ইন্টু ডিএ। তাহলে এখানেও এফ ইকুয়ালটা আমরা লিখতে পারি সিগমা এক্স ইন্টু ডিএ। আর ডিস্টেন্স যখন আমরা ওয়াই অক্ষে মোমেন্ট বের করতেছি, ওয়াই অক্ষের সাথে পারপেন্ডিকুলার হিসেবে কে কে থাকবে? একটা থাকতে পারে জেড, অর্থাৎ ওয়াই অক্ষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে পারে কি জেড অ্যাক্সিস থাকতে পারে অথবা এক্স অ্যাক্সিস থাকতে পারে। অর্থাৎ এম ওয়াই যখন আমি বের করতে পারি, বের করব, সেখানে এখানে এক্স সিগমা এক্স ডিও লিখতে পারি অথবা জেড সিগমা এক্স ডিও লিখতে পারি। সেম ভাবে আমরা যখন এম জেড বের করব, সেক্ষেত্রে জেড এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা পারপেন্ডিকুলারলি থাকতে পারে ওয়াই থাকতে পারে এক্স থাকতে পারে। তো সেটা এখানে লেখা হয়েছে। এখানেও কথা লেখা আছে যে মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। এই পুরো অংশটুকুকে আমরা ফোর্স বলতে পারি। এই যে অংশটুকু হলো ফোর্স, এবং ফোর্সের সাথে এই যখন জেড অ্যাক্সিস এ বের করতেছি তখন জাস্ট ডিসটেন্সটা গুণ করলে আমরা জেড অ্যাক্সিস এর মোমেন্ট কত সেটা পেয়ে যাব। এই ফর্মুলাগুলো আমাদের মুখস্থ করার কিছু নাই, জাস্ট কিভাবে ফোর্স, মানে ফোর্স ইকুয়াল টু কি, মোমেন্ট ইকুয়াল টু কি, এগুলো অলরেডি আমরা জানি, আমরা ক্যালকুলেশনের সময় আমরা ইউজ করেই আসি। মোমেন্ট কিভাবে বের করতে হয়, ফোর্স ইকুয়াল কিভাবে বের করতে হয়, এগুলো অলরেডি আমরা সবকিছু বের করে আসি। এখানে আসলে নতুন কোনো কিছুই নেই, জাস্ট এখানে আমাদের স্লাইডে কি বলতেছে সেই জিনিসটাই আমি একটু ব্রেক ডাউন করে বলে দিলাম। এরপরে তো আমাদের এই চ্যাপ্টারে মেনলি দুইটা থিওরি আছে, ইম্পর্টেন্ট দুইটা থিওরি। তো প্রথম থিওরিটা আমি বলেই দিই পড়ানোর মধ্যে, এই পিওর বেন্ডিং, ইসেন্ট্রিক লোডিং, ট্রান্সভার্স লোডিং, এই তিনটা ডেফিনেশন এবং তার সাথে প্রিন্সিপাল অফ সুপারপজিশন, এইখান থেকে এই চারটার মধ্যে থেকে যে কোনো একটা থাকতে পারে। যদি এগুলা ডেফিনেশন আকারে থাকে, দেখা যাচ্ছে দুইটা ডেফিনেশন দিয়ে সেটা 3 মার্কের জন্য থাকতে পারে। এরপরে সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই যে বেসিক কাইনেমেটিক অ্যাজাম্পশন। আমরা যখন বেন্ডিং স্ট্রেস বা ফ্লেক্সার স্ট্রেস বের করি, তখন আমাদের কিছু অ্যাজাম্পশন ধরে নিতে হয়। এই অ্যাজাম্পশন গুলো ইম্পর্টেন্ট। সো এই দুইটা থিওরির মধ্যে, এই অ্যাজাম্পশন অথবা ডেফিনেশন, এই দুইটা থিওরির মধ্যে যে কোনো একটা থিওরি আপনাদের পরীক্ষাতে থাকবে, সেটা দেখা যাচ্ছে 2 মার্কের বা 3 মার্কের থাকতে পারে। অ্যাজাম্পশন গুলো যদি বলি, এখানে মেনলি তিনটা অ্যাজাম্পশন আছে, তিনটা অ্যাজাম্পশন খুবই সিম্পল। এখানে দেখা যাচ্ছে হয়তো লেখা অনেক বড় ভাবে থাকতে পারে, কিন্তু জিনিসটা যদি মাথার মধ্যে ক্যাচ করতে পারেন, তাহলে জিনিসটা খুবই সিম্পল ভাষায় লেখা আছে, এরপরে আপনি সাজাই গুছাই যেভাবে লিখতে পারেন। প্রথম অ্যাজাম্পশন যেটা, সেটা বলতেছে প্লেন সেকশনস থ্রু এ বিম টেকেন নরমাল টু ইটস অ্যাক্সিস রিমেন প্লেন আফটার দ্য বিম ইজ সাবজেক্টেড টু বেন্ডিং। সহজ কথায় যদি বলি, যদি কোনো ফোর্স প্রয়োগ করার আগে এই বিমটার কথা চিন্তা করেন, এই বিমটাতে বলতেছে যদি ফোর্স প্রয়োগ করার আগে বা স্ট্রেসের আগে এই বিমটা যে প্লেনে ছিল, এই বিমটা যে প্লেনে ছিল, এই বিমটা বেন্ডিং এর পরেও সেম একই প্লেনেই থাকবে, প্লেনের কোনো চেঞ্জ হবে না। প্লেন সেকশন থ্রু বিম টেকেন নরমাল, মানে এই বিমটার একদম স্ট্রেসের আগে বা এখানে লোড প্রয়োগ করার আগে বা বেন্ডিং হওয়ার আগে যে প্লেনে ছিল, এটার প্লেন চেঞ্জ হবে না, এটা আগেও যে প্লেন ছিল পরবর্তীতেও প্লেনেই থাকবে। এরপরে যেটা বলতেছে সাম ফাইবারস অর ফিলামেন্টস অফ দ্য বিম অ্যালং এ সারফেস ডু নট চেঞ্জ লেন্থ। এখন এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, এই 2 নম্বর পয়েন্টটা আর 3 নম্বর পয়েন্ট, এটা ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস। এই যে এই ফিগারটার দিকে খেয়াল করেন, এই ফিগারটাতে কি বলতেছে, এই ফিগারটাতে দেখাইতেছে যে এখানে ধরেন যদি কোনো একটা লোডের কারণে আমাদের এই বিমটা এরকম বেন্ডিং হয়ে যায়, এরকম বেঁকে যায়, তাহলে কি ঘটনা ঘটতেছে, এই যে উপরের, এই যে উপরের যে পোর্শনটুকু ছিল বা উপরের যে ফাইবার গুলা ছিল বা উপরের যেগুলা ফিলামেন্টস গুলা ছিল, সেগুলা কি হয়েছে, আগের তুলনায় মনে হচ্ছে কন্ট্রাকশন হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আর নিচের দিকে যে ফাইবার গুলা ছিল, এই বটমের এই সারফেসটা আগের তুলনায় বড় হয়ে গেছে। 2 নম্বর পয়েন্ট বলতেছে এই বিমের মধ্যে একটা পোর্শন থাকবে বা একটা সারফেস থাকবে যার লেন্থ ছোটও হবে না বড়ও হবে না, লেন্থ চেঞ্জ হবে না। সেই সারফেসটাকে বলা হয় নিউট্রাল সারফেস। সেটা কোথায়, সেটা থাকে হলো আমাদের যে বিম, সেই বিমটার সেন্ট্রয়েড বরাবর। সেটা এখানে লেখা আছে, দেখেন সাম ফাইবারস অর ফিলামেন্টস অফ দ্য বিম অ্যালং এ সারফেস ডু নট চেঞ্জ লেন্থ। অর্থাৎ এই কিছু ফাইবার তার ছোটও হবে না বড়ও হবে না, এটা লেন্থ চেঞ্জ হবে না। এই ফাইবার গুলাকে বলা হয়, বা এখানে যে সারফেসটা, সেই সারফেসটাকে বলা হয় নিউট্রাল সারফেস অফ দ্য বিম। আর এই নিউট্রাল সারফেস দিয়ে যে অ্যাক্সিস চিন্তা করা হয়, ধরেন আমি এই বিমটার কথা যদি চিন্তা করি, ধরেন আমি বললাম এই বিমটার সেন্ট্রয়েড আছে এখানে বা এই বিমটার নিউট্রাল সারফেস আছে এখানে, এখন নিউট্রাল সারফেস দিয়ে আমি যে অ্যাক্সিস চিন্তা করতেছি, সেটাকে বলা হয় নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল সারফেস দিয়ে যে অ্যাক্সিসটা চিন্তা করা হয়, সেটাকে বলা হয় নিউট্রাল অ্যাক্সিস। এটা হলো 2 নম্বর এক্সাম্পল। 3 নম্বর অ্যাসাম্পশন বলতেছে ইন এ বিম সাবজেক্টেড টু বেন্ডিং স্ট্রেন ইন ইটস ভেরি ফাইবারি fibers vary linearly or directly as their respective distance from the neutral surface.
3 নাম্বার অ্যাজাম্পশন যেটা সেটা খুবই সহজ অ্যাজাম্পশন। এটা এই যে এই ফিগারটা থেকে দেখেন, এই ফিগারটাতে বলতেছে কি যদি আমাদের বিমটা বেন্ডেড হয় বা বেঁকে যায়, বেন্ডিং হয়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে উপরের ফাইবার বা টপ ফাইবারটা এটা কম্প্রেশনে চলে যাচ্ছে, আমি বলতেছি এটা কন্ট্রাকশনটা ছোট হয়ে যাচ্ছে। আর বটম ফাইবার যেটা, বটম ফাইবারটা টেনশনে চলে যাচ্ছে, আমি বলতেছি এটা আগের থেকে বড় হয়ে যাচ্ছে। এখন 3 নাম্বার আমাদের যে অ্যাজাম্পশন, 3 নাম্বার অ্যাজাম্পশনটা বলতেছে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে শুরু করে, এই নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরে টপ ফাইবারটা যে ছোট হয়ে যাচ্ছে বা কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, এটা লিনিয়ারলি ভ্যারি করবে। লিনিয়ারলি ভ্যারি করবে মানে হলো এইখান থেকে এইখান থেকে এটার যে রেশিও এবং এখান থেকে এটা যে আরো যতটুকু কন্ট্রাকশন হইতেছে এটা রেশিওটা সেম থাকবে, অর্থাৎ এটা একটা একদম লাইন অনুযায়ী ভ্যারি করবে। কোথাও এরকম হবে না যে এখানে একটু বেশি কন্ট্রাকশন হয়ে গেছে, এখানে কম কন্ট্রাকশন হয়েছে, বা এখানে একটু বেশি বড় হয়ে গেছে, এখানে কম বড় হয়ে গেছে, বিষয়টা এরকম না। এটা একদম লিনিয়ারলি, একদম নিউট্রাল অ্যাক্সিস বা নিউট্রাল সারফেস থেকে একদম লিনিয়ারলি সমানভাবে এটা একই, যদি ছোট হইতে হয় তাহলে একই একটা নির্দিষ্ট রেটে ছোট হইতে হইতে যাবে। যদি বড় হয়, যখন বটম ফাইবারটা টেনশনে চলে যায়, এটা বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে নিউট্রাল সারফেস থেকে বা নিউট্রাল অ্যাক্সিস থেকে এটা একদম লিনিয়ারলি আস্তে আস্তে বড় হইতে থাকবে। এমন হবে না যে দেখা যাচ্ছে এই এই একদম নিউট্রাল সারফেসের পাশেরটা বেশি বড় হয়ে গেছে, কোথাও একটু ছোট হয়েছে, এরকম না। একদম লিনিয়ারলি এরকম একটা নির্দিষ্ট একটা লাইনে ছোট হইতে থাকবে বা একটা লাইনে বড় হইতে থাকবে। এখানে আরেকটা জিনিস মিস্টেক করা যাবে না, বিষয়টা কিন্তু এরকম না যে উপরে যতটুকু ছোট হচ্ছে একদম নিচে সবসময় সেম পরিমাণে বড় হবে, বিষয়টা এরকম না। কিন্তু যখন যতটুকু ছোট হবে বা যতটুকু বড় হবে সেটা একদম লিনিয়ারলি হবে। সো এই তিনটা হলো অ্যাজাম্পশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগে তিনটা ডেফিনেশন বলে দিলাম, তিনটা ডেফিনেশন এবং একটা প্রিন্সিপাল। ওইখান থেকে অথবা এইখান থেকে এই দুইটার মধ্যে থেকে কিন্তু একটা থিওরি পরীক্ষাতে থাকবে। সে তিনটা অ্যাজাম্পশন ভালো করে দেখে নিন। খুবই সিম্পল একটা অ্যাজাম্পশন। প্রথমটাতে বলে জাস্ট প্লেন, যে বিমটা প্রথমে যে প্লেন ছিল এটা বেন্ডিং এর পরেও প্লেনই থাকবে। সেকেন্ডটাতে বলতেছে যে পুরো একটা বিমের কিছু ফাইবার কখনো লেন্থ পরিবর্তন করবে না, যে সারফেস বরাবর ফাইবারগুলো থাকে সেগুলোকে বলা হয় নিউট্রাল সারফেস। নিউট্রাল সারফেস থেকে যে অ্যাক্সিস চিন্তা করা হয় সেটাকে বলা হয় নিউট্রাল অ্যাক্সিস। থার্ড যেটা বলতেছে সেটা হলো বিমের যে ফাইবারগুলা ছোট হইতেছে বা বড় হইতেছে, অর্থাৎ কন্ট্রাকশন হইতেছে বা এক্সপানশন হইতেছে, টেনশনে থাকতেছে বা কম্প্রেশনে থাকতেছে, সেগুলা লিনিয়ারলি ভ্যারি করে। এটা কোনো অ্যাব্রাপ্ট ভ্যারি করবে না, একদম লিনিয়ারলি ভ্যারি করতে থাকে। সো এগুলা এগুলো অ্যাজাম্পশন। এরপরে এখান থেকে আমাদের যে ফ্লেক্সার স্ট্রেস এই কথাগুলো উপরেও লেখা আছে, জাস্ট দুইটা ডিফারেন্ট বই থেকে নেওয়া, দেখে এরকম দুইটা ডিফারেন্ট আকার লেখা আছে। এখানে যে কথাগুলো আছে মেম্বার সিমেট্রিক সার্কুলার, এই কথাগুলো উপরেও লেখা আছে, দুইটা ডিফারেন্ট বই থেকে নেওয়া, এই জন্য এখানে আরো একবার দেখানো হয়েছে। এখানে আরেকটা, এখান থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে কিছুক্ষণ আগে আমরা এটা দেখে আসলাম, এই নিউট্রাল সারফেস মাস্ট এক্সিস্ট প্যারালাল টু দ্য আপার এন্ড লোয়ার সারফেস ফর হুইচ দ্য লেন্থ ডাজ নট চেঞ্জ। কিছুক্ষণ আগে আমরা অ্যাসাম্পশনের মধ্যে সেম এই কথাটাই বলে আসলাম যে নিউট্রাল সারফেসের লেন্থ কখনোই চেঞ্জ হবে না। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং কথা লেখা আছে, সেটা হলো যে নিউট্রাল সারফেস যেটা, নিউট্রাল সারফেসটা টপ এবং বটম দুইটারই প্যারালালি অবস্থান করবে। এই যে এই ফিগারটাতে, যদি আগের ফিগারটাতে ব্যাক করি, ধরেন আমি যদি বলি এটা হলো এইটা হলো নিউট্রাল সারফেস, নিউট্রাল সারফেসটা টপ সারফেস এবং বটম সারফেসের প্যারালালি অবস্থান করবে। এই যে এখান থেকে এখানে যতগুলা ইয়ে থাকবে সবগুলা একদম পয়েন্ট থাকবে, সবগুলা পয়েন্টই প্যারালালি থাকবে। সেম ভাবে বটমের ক্ষেত্রেও যতগুলা পয়েন্ট থাকবে সবগুলা একদম প্যারালালি অবস্থান করবে। এখন এটা প্যারালাল মানে কিন্তু এমন না যে জাস্ট এই নিউট্রাল সারফেস থেকে নিচের দূরত্ব আর নিউট্রাল সারফেস থেকে উপরের দূরত্ব সমান হবে, বিষয়টা কিন্তু এরকম না। এই যে এই প্রত্যেকটা পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই বটম সারফেসটা যতটুকু দূরে আছে, এই পয়েন্ট থেকে বা এর ভিতরে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট থেকে নিউট্রাল সারফেস এবং বটমটা ততটুকুই সেম ইকুই ডিস্টেন্স দূরে দূরে থাকবে বা একই একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, এটাকে বলা হয় প্যারালাল। এরপরে লাস্টে আরেকটা কথা বলা আছে, সেটা হলো স্ট্রেসেস এন্ড স্ট্রেনস আর নেগেটিভ অ্যাবভ দ্য নিউট্রাল প্লেন, অর্থাৎ যে নিউট্রাল অ্যাক্সিস, এটা ফিগার দেখেই বোঝা যাচ্ছে, এই যে নিউট্রাল অ্যাক্সিসের উপরে যে স্ট্রেস থাকবে সেটাকে আমরা বলতেছি নেগেটিভ স্ট্রেস, বা সেটাকে আমরা কম্প্রেসিভ স্ট্রেস মেইনলি বলতেছি। কম্প্রেসিভ স্ট্রেসটাকে আমরা নেগেটিভ ধরে নিতেছি, এবং এই নিউট্রাল সারফেসের নিচে যে স্ট্রেস সেটাকে আমরা বলতেছি টেনশন স্ট্রেস বা টেনসাইল স্ট্রেস, এটাকে আমরা বলতেছি পজিটিভ।
অর্থাৎ এই যে কম্প্রেসিভ স্ট্রেস যেটা, কম্প্রেসিভ স্ট্রেসটাকে আমরা নেগেটিভ ধরে নিতেছি এবং টেনশন স্ট্রেস যেটা, টেনশন স্ট্রেসটাকে আমরা পজিটিভ ধরে নিতেছি। এরপরে আমরা যে ফ্লেক্সার স্ট্রেসের কথা বলতেছি বা বেন্ডিং স্ট্রেসের কথা বলতেছি, সেই বেন্ডিং স্ট্রেস বা ফ্লেক্সার স্ট্রেসের ফর্মুলাটা কি হবে সেটা এখানে ডেরিভেশন করা আছে। ডেরিভেশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আমি জাস্ট এখান থেকে একটু দেখাই দেই। এখানে যে ছোট ফিগারটা, সেই ফিগারটা এখানে একটু বড় করে আঁকানো হয়েছে বোঝার সুবিধার্থে। তো এই ফিগারটাতে জাস্ট দুইটা আমি যদি এই একটা এখান থেকে যে একদম নিউট্রাল সারফেস এই পর্যন্ত একটা ত্রিভুজ এবং পুরাটা আরেকটা ত্রিভুজ যদি চিন্তা করি তাহলে কি দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে এই দুইটা ত্রিভুজের আমরা জানি যে সিমিলার ট্রায়াঙ্গেল একই সমজাতীয় ত্রিভুজের যে প্রপার্টিস আছে সেখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে যতটুকু এক্সপেন্স হইতেছে সেটাকে বলতেছি ডেল এক্স ডিভাইডেড বাই একদম এই যে এই ত্রিভুজটার একদম এই সেন্টার পয়েন্ট থেকে শুরু করে পর্যন্ত যে ডিসটেন্স অর্থাৎ ডেল এক্স ডিভাইডেড বাই রো ইকুয়াল টু ডেল ইউ কতটুকু, জাস্ট যতটুকু এখানে চেঞ্জ হয়েছে, যতটুকু আগের তুলনায় যতটুকু নতুন ভাবে চেঞ্জ হয়েছে বা বেন্ডিং হওয়ার কারণে যতটুকু, যদি উপরের টপ ফাইবারের কথা বলি তাহলে কতটুকু ছোট হয়েছে, আর যদি বটম ফাইবারের কথা বলি তাহলে কতটুকু বড় হয়েছে, সেটা হলো ডেল ইউ ডিভাইডেড বাই এই যে এখান থেকে যে ডিসটেন্স যতটুকু বড় হয়েছে বা ছোট হয়েছে যে ডিসটেন্স সেটা হলো ওয়াই, ডেল ইউ ডিভাইডেড বাই ওয়াই। এটা মুখস্থ করা লাগবে না, এটা জাস্ট কিভাবে এই ফর্মুলাটা আসে সেটা এখানে দেখানো হয়েছে। ডেল এক্স ডিভাইডেড বাই রো ইকুয়াল টু ডেল ইউ ডিভাইডেড বাই ওয়াই। তো সেখান থেকে জাস্ট নর্মাল ম্যাথমেটিক্স যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ডেল এক্সটাকে নিচে নিয়ে আসলে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই রো। এখন ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স মানে হলো পূর্বের তুলনায় কতটুকু বৃদ্ধি পাইছে, এটাকে আমরা বলি স্ট্রেন। আগের তুলনায় বা মেন দৈর্ঘ্যের তুলনায় কতটুকু বৃদ্ধি পাইছে সেটাকে বলা হয় স্ট্রেন। স্ট্রেন ইকুয়াল টু ওয়াই বাই রো। এখন স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে একটা সম্পর্ক আছে আপনারাও জানেন, এটা হলো ওই মডুলাস অফ ইলাস্টিসিটি এর ইয়ে থেকে পড়ে আসতে পারে যে স্ট্রেস একটা নির্দিষ্ট প্রপোর্শনাল বা ইল্ড লিমিটের মধ্যে স্ট্রেস আর স্ট্রেন এটা হলো প্রপোর্শনাল, অর্থাৎ স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, এটা বলা হয় ইয়ং এর স্থিতিস্থাপকতার সূত্র। একজন হ্যান্ড রেজ করছেন, বলেন। একজন হ্যান্ড রেজ করছেন, আচ্ছা স্টেপ হইতে পারে। তো সেখান থেকে আমরা যদি এই প্রপোর্শনালটা উঠাই দেই তাহলে সেক্ষেত্রে একটা ধ্রুবক আসে, সেটাকে আমরা বলি যে মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটিকে ই দ্বারা প্রকাশ করা হয়, তো সেখান থেকে লিখতে পারি ডেল এক্স ইকুয়াল টু ই ইনটু এই এপসিলন এক্সটাকে বলা হয় স্ট্রেন। তো সেখান থেকে আমি যদি জাস্ট ওই এপসিলন এক্স এর ভ্যালুটা বসাই দেই ওয়াই বাই রো, তাহলে ই ইনটু ওয়াই বাই রো। এখন আমি যদি সামেশন অফ এফএক্স করি অর্থাৎ এফএক্স বরাবর যতগুলো ফোর্স আছে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এখানে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ফোর্স থাকে তাহলে সমস্ত ফোর্সকে একসাথে সামেশন করতে হলে ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশনই করা হয়েছে ডিএফ অর্থাৎ যতগুলো ফোর্স আছে সবগুলো ইন্টিগ্রেশন সামেশন অফ এফএক্স ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমি আবার ফোর্সের এফ এর ভ্যালুটা বসাই দেই, আমরা এর আগেই দেখে আসছি এখান থেকে এফ ইকুয়াল টু বা এফ এক্স ইকুয়াল টু এই যে সিগমা এক্স ইন্টু ডিএ। সিগমা এক্স ইন্টু ডিএ যদি আমি এখানে বসাই দেই তারপরে যদি আমি আবার ইন্টিগ্রেশন করি তাহলে সিগমা এক্স ইকুয়াল টু কি, সিগমা এক্স ইকুয়াল টু ই ইন্টু ওয়াই বাই রো। এটাকে যদি আমি ই আর রো যেটা এই দুইটা হলো কনস্ট্যান্ট ভ্যালু, এটা কখনো চেঞ্জ হবে না, তো এটাকে আমি বাইরে নিয়ে আসলাম। এখানে চেঞ্জ হইতে পারে ওয়াই অর্থাৎ ডিসটেন্স এবং তার সাথে এই যে এরিয়া এটা চেঞ্জ হইতে পারে। তো এখান থেকে মেনলি এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখান থেকে আসতেছে ওয়াই বার ইন্টু এ ইকুয়াল টু 0। এই ওয়াই বার যেটা সেটাকেই মেনলি আমরা বলে থাকি যখন আপনারা সেন্ট্রয়েড বের করছেন ইলেকট্রিক মেকানিক্সে, তখন এক্স বার ওয়াই বার অর্থাৎ এক্স অক্ষ বরাবর সেন্ট্রয়েড কোথায় আছে, ওয়াই অক্ষ বরাবর সেন্ট্রয়েড কোথায় আছে সেই জিনিসটা বের করছেন। এখানেও সেই ওয়াই বার ইন্টু এ ইকুয়াল টু 0, এখান থেকে এটাকে যদি আমরা পাঠাই দিই কোনো পাশে তাহলে শুধুমাত্র থাকে ওয়াই বার ইকুয়াল টু 0। এটার সিগনিফিকেন্স কি আমরা তার একটু পরে আসতেছি, সরি এখানে লেখা আছে। এটার সিগনিফিকেন্স হলো নিউট্রাল অ্যাক্সিস পাসেস থ্রু দ্য সেন্ট্রয়েড অফ দ্য সেকশন, অর্থাৎ সেন্ট্রয়েড এই ওয়াই বার ইকুয়াল টু 0 কথাটার মানে হলো যে কোনো একটা বিমের সেন্ট্রয়েডেই নিউট্রাল অ্যাক্সিস থাকতেছে, অর্থাৎ সেন্ট্রয়েড থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিসটেন্স 0। তার মানে সেন্ট্রয়েড যেটাকে বলতেছি সেই বরাবর যে অ্যাক্সিস সেটাকে আমরা বলতে পারি নিউট্রাল অ্যাক্সিস। তো এটার সিগনিফিকেন্স হলো সেটা, তাছাড়া এটার কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই বা এটা দিয়ে কোনো আমাদের ম্যাথও করা লাগবে না।
এরপরে যেটা আছে সামেশন অফ এম জেড ইকুয়াল টু 0, এখান থেকে মেইনলি আমরা ফ্লেক্সারের যে ফ্লেক্সারের ফর্মুলাটা পাবো সামেশন অফ এম জেড ইকুয়াল টু 0, অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর যতগুলো মোমেন্ট আছে সবগুলোর সামেশন ইকুয়াল টু 0। তো সেটাকে আমরা ধরে নিলাম এম জেড প্লাস এফ, মানে মোমেন্টের ফর্মুলা আমরা যেটা জানি যে ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে ফোর্স এই যে এফ ইকুয়াল টু আমরা এটা জানি সিগমা এক্স ইনটু ডিএ, উপরে দেখে আসছি, এখানে দেখে আসছি যে এফ এক্স ইকুয়াল টু সিগমা এক্স ইনটু ডিএ। তো ফোর্সের সাথে যদি আমরা একটা ডিসটেন্স গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা মোমেন্ট পাবো, যেহেতু এখানে জেড অ্যাক্সিসে বলতেছে তাহলে সেটা পারপেন্ডিকুলার ডিসটেন্স হতে পারে ওয়াই অথবা এক্স। তো তাহলে আমরা যদি এখানে ওয়াই গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা বলতেছি এম জেড প্লাস এই যে এই মোমেন্ট ইকুয়াল টু 0। তো এখান থেকেও সেম একই ঘটনা, এই সিগমা এক্স ইকুয়াল টু ই ই ইনটু ওয়াই বাই রো, সেটাকে ই আর ওয়াই রো যেটা, এই দুটো হলো আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। তাহলে আরেকটা যে ওয়াই থাকে, এখানে যে ওয়াই থাকে, এই ওয়াই এর সাথে এই ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার ডিএ। তো এখান থেকে ওয়াই স্কয়ার ডিএ আপনারা যখন অ্যানালিটিক মেকানিক্সে মোমেন্ট অফ ইনারশিয়া বের করছেন, আই এর ভ্যালু বের করছেন, একটা ফর্মুলা ছিল, আপনারা তো বিভিন্ন সেকশনের জন্য অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য একরকম ফর্মুলা, সার্কুলার সেকশনের জন্য একরকম ফর্মুলা, এরকম ফর্মুলা দিয়ে ম্যাথ করে আসেন। এটার যদি একদম ডেরিভেশনে যাওয়া যায় যে কিভাবে তার রেক্ট্যাঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া বি ইজ 2/12 হয়, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন মেইনলি এই মোমেন্ট অফ ইনারশিয়া বের করার ফর্মুলা হলো এটা, সামেশন অফ ওয়াই স্কয়ার ডিএ। এখন বিভিন্ন শেপের জন্য এটা যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা ছোট ছোট সিম্পলিফাইড রূপে নিয়ে আসি যে বি এইচ কিউব বাই 12 অথবা পাই ডি টু দি পাওয়ার 4/64, তখন এগুলো বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ হয়ে যায় এবং আমরা সেগুলোকে সূত্র হিসেবে জেনে আসি। তো এই অংশটা মেইনলি এই ওয়াই স্কয়ার সামেশন অফ ওয়াই স্কয়ার ডিএ যেটা, এটাই মেইনলি মোমেন্ট অফ ইনারশিয়ার মেইন ফর্মুলা। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি আই। এখন এটাকে যদি জাস্ট আমি রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে এম জেড প্লাস সিগমা এক্স ওয়াই কিভাবে পেলাম, সিগমা এক্স বাই ওয়াই। এই যে এখান থেকে ই বাই রো যদি আমি রেখে দেই তাহলে কি হবে, এই ওয়াইটা এই পাশে এসে এখানে যেহেতু উপরে আছে এই পাশে নিচে চলে আসবে, সেক্ষেত্রে চলে আসে ভ্যালুটা চলে আসে সিগমা এক্স বাই ওয়াই। সেটাই চলে আসছে সিগমা এক্স বাই ওয়াই ইন্টু আই। সেখান থেকে আমি জাস্ট সিগমা এক্স এর ভ্যালুটা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা দাঁড়াবে এম জেড ইন্টু ওয়াই ডিভাইডেড বাই আই। এখন এই এম জেড ইন্টু ওয়াই ডিভাইডেড বাই আই এই জিনিসটা আসলে কি, তার আগে বলি এই যে স্ট্রেস আমরা সেটা পাইতেছি এটাকে বলা হয় ফ্লেক্সার স্ট্রেস। অর্থাৎ ফ্লেক্সার স্ট্রেসের ফর্মুলাটা হলো এম, এটা ওয়াইটাকে আমরা আরো সহজে পড়ি আর কি, এম সি ডিভাইডেড বাই আই বলে থাকি। অর্থাৎ ফ্লেক্সার স্ট্রেস আমরা পড়বো এম সি ডিভাইডেড বাই আই। কেন সি পড়বো, কারণ এখানে যে ওয়াই বোঝানো হয়েছে সেটা মেইনলি যে কোনো টপ ফাইবার বা বটম ফাইবার থেকে যে সেন্ট্রয়েড, যেটা সেন্ট্রয়েডের ডিসটেন্স, তো সেন্ট্রয়েডের ডিসটেন্সটাকে সাধারণত আমরা কমন ভাষায় সি দ্বারা প্রকাশ করে থাকি, যেটা আমাদের আর কি সাইকোলজিক্যালি বুঝতে সুবিধা হয় যে ফ্লেক্সার স্ট্রেস ইকুয়াল টু এম সি ডিভাইডেড বাই আই। এখন সেটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে সেটা ডিপেন্ড করবে আমাদের যে স্ট্রেসটা বের করতেছি সেই স্ট্রেসটা কম্প্রেসিভ স্ট্রেসে আছে নাকি টেনশন স্ট্রেসে আছে সেটার উপরে ডিপেন্ড করে নেগেটিভ পজিটিভ হয়। তো সেটা আমাদের মেইন ফ্যাক্ট না, আমাদের মেইন ফ্যাক্টটা হলো ফ্লেক্সার স্ট্রেসের ফর্মুলা হলো এমসি ডিভাইডেড বাই আই। এমটা হলো আমাদের মোমেন্ট, আমাদের যে বিমটা দেওয়া থাকবে সেই বিমের মোমেন্টস, ডাইরেক্ট মোমেন্ট আকারেও দেওয়া থাকতে পারে অথবা লোড দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমরা মোমেন্ট ক্যালকুলেশন করতে পারি। সি যেটা, সিটা হলো সেন্ট্রয়েডের ডিসটেন্স, আর আই সেটা হলো আমাদের বিমের মোমেন্ট অফ ইনার্শিয়া। ধরেন এরকম যদি একটা বিম দেওয়া থাকে তাহলে এটা যদি আমরা ফ্লেক্সার স্ট্রেস বের করতে চাই তাহলে এর যদি সব ডাইমেনশন দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমি আই এর ভ্যালুটা বের করতে পারবো এবং এখান থেকে আমি সেন্ট্রয়েডও বের করতে পারবো। তাহলে যদি সি আর আই বের করতে পারি এবং এই বিমের ধরেন যদি এরকম একটা লোডিং কন্ডিশন দেওয়া থাকে যে এরকম লোড দেওয়া আছে তাহলে এই বিমের উপরে কি পরিমাণ মোমেন্ট কাজ করতেছে সেটাও আমরা বের করতে পারবো। তাহলে মোমেন্ট যদি বের করতে পারি, সি যদি বের করতে পারি, আই যদি বের করতে পারি তাহলে জাস্ট এই এমসি ডিভাইডেড বাই আই এই ফর্মুলাতে বসাইলে আমাদের ওই বিমের উপরে কি পরিমাণে বেন্ডিং স্ট্রেস বা ফ্লেক্সার স্ট্রেস কাজ করতেছে সেই ভ্যালুটা আমরা বের করতে পারবো। এই পর্যন্ত কারো অসুবিধা আছে? এই পর্যন্ত কি বোঝা গেছে? এই পর্যন্ত কারো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এরপরে যেটা আছে এক্সাম্পল 8.3 যেটা, এটা একটু দেখার চেষ্টা করি। খুবই সহজ এক্সাম্পল, এটা মেইনলি এই বেন্ডিং স্ট্রেসের মধ্যে পড়েও না, এটা মেইনলি জাস্ট মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার ফর্মুলা, সরি ম্যাথ। এখানে কি বলতেছে দেখেন, বলতেছে ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া আই অ্যারাউন্ড দ্য হরাইজন্টাল অ্যাক্সিস ফর দ্য এরিয়া শোন ইন মিলিমিটার ইন ফিগার 8.11। অর্থাৎ এখানে যে একটা বিম দেখানো হয়েছে বা একটা ফিগার দেখানো হয়েছে, এই ফিগারটার
মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলতেছে ইউজিং ফ্লেক্সার ফর্মুলা। মোমেন্ট অফ ইনার্শিয়া আপনারা এর আগেও বের করছেন, অ্যানালিটিক মেকানিক্সে বের করছেন। জাস্ট কারণ যদি এরকম একটা সেকশন থাকতো বা এরকম একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন থাকতো, বিএস কিউব বাই 12 এই ফর্মুলা বসাই বের করে আসছেন, একই ভ্যালুই আসবে যেভাবে বের করুন না কেন। এখানে আমাদের বলতেছে ফ্লেক্সার ফর্মুলা দিয়ে এই ভ্যালুটা, মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা বের করতে। সেটা কিভাবে যদি বের করে আসছেন সেটাকে যদি আপনাদের মেমোরি একটু রিওয়াইন্ড করেন, এখানে সলিউশন যেটা বলা আছে একইভাবে বলা আছে। এখানে মেনলি দুইটা আছে, এই যে টোটাল একটা শেপ দেখতেছি, টোটাল একটা বিম দেখতেছি বা টোটাল একটা শেপ যেটাই বলি না কেন, এটা হলো একটা সলিড শেপ যার মাঝখানে এটা হলো একটা ফাঁকা জায়গা, অর্থাৎ একটা সলিড শেপের মাঝখানে একটা ভালো জায়গা আছে। তাহলে এটা মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করতে হয় তাহলে এখানে কি করা হয়েছে, প্রথমে ইন্টায়ার যে বা পুরা যে শেপটা আছে পুরা শেপটার এরিয়াটা প্রথমে বের করা হয়েছে। পুরা শেপটার এই যে এখানে বলাই আছে উইডথ হলো 40 মিলিমিটার এবং এখান থেকে শুরু করে এ পর্যন্ত হাইট হলো 60 মিলিমিটার। তাহলে টোটাল এরিয়া হবে 40 ইন্টু 60, 2400 মিলিমিটার। এখন এই টোটালটার সেন্ট্রয়েডটা কোথায় আছে, টোটালটা যদি চিন্তা করি তাহলে সেন্ট্রয়েড অবশ্যই তার মাঝখানে আছে। তাহলে টোটাল হাইটটা যদি 60 ফিট হয় তাহলে তার সেন্ট্রয়েড মাঝখানে আছে, মাঝখানে কততে 30 মিলিমিটারে আছে। এখন এই এরিয়ার সাথে যদি সেন্ট্রয়েড গুণ দিই, আপনারা যখন এর আগে ওই ওয়াই বার বের করতেন, ওয়াই বারের ফর্মুলা কি ছিল, সামেশন অফ a1 y1 প্লাস a2 y2, এভাবে তো সবগুলা a ইন্টু ওয়াই যোগ করে তারপরে আপনারা জাস্ট টোটাল এরিয়া দ্বারা ভাগ করবেন। এখানেও সেম, প্রথম যে অংশটা বা টোটাল এন্টায়ার অংশটার এরিয়া পাইছি 2400 এবং তার বটম থেকে তার সেন্ট্রয়েড পাইছি 30। তাহলে এ ওয়াই যদি করি তাহলে 2400 ইন্টু 30 এ ওয়াই করলে আসে 72,000 মিলিমিটার স্কোয়ার। এরপরে যে মাঝখানে যে ফাঁকা অংশটুকু আছে, হলো জায়গাটা আছে, সেটার এরিয়া বের করছি। সেটার এরিয়া কত, এই যে এখানে আমাদের ফিগারেই বলা আছে, এই যে হলো অংশটুকুর উইডথ প্রস্থ হলো 20 মিলিমিটার এবং এদিকে উচ্চতা হলো 30 মিলিমিটার। তাহলে এখান থেকে 20 ইন্টু 30, মাইনাস চিহ্ন কেন দেওয়া হয়েছে, কারণ টোটালটার ভিতর থেকে এটা যেহেতু হলো অংশ এটা আমরা ফাইনালি বাদ দিব, তাই এখানে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। টোটাল এরিয়াটা হচ্ছে 600 মিলিমিটার। এখন বটম থেকে যদি আমি তার সেন্ট্রয়েড চিন্তা করি তাহলে বটম থেকে সেন্ট্রয়েড কত হবে, এই যে এই 30-এর অর্ধেক কত, 30-এর অর্ধেক হলো 15, এবং এই যে যেহেতু আমরা একদম নিচের থেকে চিন্তা করতেছি এইখান থেকে এই পর্যন্ত আবার একটা ডিসটেন্স দেওয়া আছে 20 মিলিমিটার। তাহলে 20 প্লাস এই 30-এর অর্ধেক অর্থাৎ 20 প্লাস 15 35। এখানে যদি এ ওয়াই বের করি তাহলে সেক্ষেত্রে এই 600 ইন্টু 35 করলে আসে 21,000 মিলিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি সামেশন অফ এ করি তাহলে 2400 মাইনাস 600 করলে আসে 1800 মিলিমিটার স্কোয়ার। আর সামেশন অফ এ ওয়াই যদি করি 72,000 থেকে 21,000 বাদ দিলে আসে 51,000 মিলিমিটার কিউব, যেহেতু এরিয়ার সাথে নতুন আরেকটা এখানে মিলিমিটার ডিসটেন্স গুণ করা আছে। তো এখান থেকে যদি আমি জাস্ট ওয়াই বার বের করতে চাই, ওয়াই বার বের ফর্মুলা হলো সামেশন অফ এ ওয়াই ডিভাইডেড বাই এ। তাহলে সামেশন অফ এ ওয়াই হলো 51,000 মিলিমিটার কিউব আর এরিয়াটা হলো 1800 মিলিমিটার স্কোয়ার। এটা যদি ভাগ করি তাহলে ওয়াই বার হলো 28.3 মিলিমিটার ফ্রম বটম, অর্থাৎ এই যে টোটাল সেকশনটা, ওই টোটাল হলর টলর সবকিছু কনসিডার করার পরে আমাদের সেন্ট্রয়েডটা পড়তেছে এই যে এখানে যে ফিগারটাতে দেখা যাচ্ছে মোটামুটি এরকম একটা জায়গায়, সেটা ডিস্টেন্স হলো বটম থেকে বা নিচ থেকে 28.3 মিলিমিটার উপরে আমরা টোটাল সেকশনটার সেন্ট্রয়েড পাচ্ছি। এখন আসি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা, মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলাতে কি বলতেছে, বলতেছে যে আমরা যখন এই টোটাল অংশটা, টোটাল এই রেক্টাঙ্গুলারটা নিয়ে কাজ করতেছি, টোটাল রেক্টাঙ্গুলার ক্ষেত্রে যেহেতু এটা রেক্টাঙ্গুলার একটা সেকশন, রেক্টাঙ্গুলার একটা সেকশনের ক্ষেত্রে আমরা জানি যে সেক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হয় বিএস কিউব বাই 12। বিএস কিউব বাই 12 যদি করি তাহলে বি এর ভ্যালু 40 মিলিমিটার, এইচ এর ভ্যালু 60 মিলিমিটার, তো বিএস কিউব বাই 12 করলে ভ্যালুটা আসে 72 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিলিমিটার টু দি পাওয়ার 4। এখন এখানে আরো একটা কাহিনী আছে, কাহিনীটা কি, আমরা যখন যে কোনো একটা সেকশনের এই বিএস কিউব বাই 12 দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি তখন আমরা অ্যাসিউম করে নেই যে আমরা যে অ্যাক্সিসটা কল্পনা করতেছি সেই অ্যাক্সিসটা একদম তার সেন্ট্রয়েড দিয়েই যাচ্ছে। অর্থাৎ এই যে আমাদের এই যে সেকশনটা, এই সেকশনটা সেন্ট্রয়েড আমরা এই যে এখানে বের করছি কোথায়, 28.3 মিলিমিটার এই পজিশনে বের করছি। অর্থাৎ আমরা যদি শুধু বিএস কিউব বাই 12 দিয়ে কোনো রেক্টাঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাসিউম করে নিই যে আমাদের যে অ্যাক্সিসের তুলনায় আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছি সেটা একদম সেন্ট্রয়েড দিয়েই যাচ্ছে। তো আসল ঘটনা এখানে আমরা কি করতেছি, এখানে আমরা আসলে বটম থেকে সেটা সেন্ট্রয়েড বের করতেছি।
তো এইখান থেকে যদি সেন্ট্রয়েড বের করি তাহলে কি করতে হয়, এটা আপনার অ্যানালিটিক মেকানিক্সে শিখে আসছে। তাহলে আই এর সাথে নতুন আরেকটা টার্ম যোগ করতে হয়, সেটা হলো এডি স্কয়ার। আই এর সাথে এই এডি স্কয়ার যোগ করতে হয়, অর্থাৎ আপনারা এই টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া যখন বের করে আসছেন এই অ্যানালিটিক মেকানিক্সে, তখন এটা এইভাবেই করে আসছেন, আই প্লাস এডি স্কয়ার। তাহলে এখানে যদি এডি স্কয়ার বের করি তাহলে টোটাল রেক্টাঙ্গুলার সেকশনটার এরিয়া আমি এখানে পাইছি 2400। তার সাথে ডি কি জিনিস, ডিটা হলো ওই প্রথম যে সেকশনটা বা টোটাল যে ইন্টায়ার যে সেকশনটা আমরা প্রথম তুলনা করছিলাম বা চিন্তা করছিলাম, এই এক নম্বর সেকশন তার নিজের যে সেন্ট্রয়েড, সেখান থেকে আমাদের পুরো সেকশনটার যে সেন্ট্রয়েড তার মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটাকে বলা হয় ডি। অর্থাৎ ডি হলো তার টোটাল সেকশনটা, অর্থাৎ প্রথমে প্রথমে আমরা যে সেকশনটা চিন্তা করলাম তার নিজের সেন্ট্রয়েড এবং টোটাল পুরা পুরা এই এখানে যে ফিগারটা দেওয়া আছে বা এখানে যে মেম্বারটা দেওয়া আছে তার টোটাল যে সেন্ট্রয়েড তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা হলো ডি। তাহলে প্রথম যে সেকশন বা এক নাম্বার সেকশন যেটা ইন্টায়ার এরিয়া যারা যেটাকে আমরা ডিনোট করতেছি, সেটার আমরা সেন্ট্রয়েড পাইছিলাম 30 মিলিমিটারে। আর পুরা এই পুরা সিস্টেমটার আমরা এখান থেকে সেন্ট্রয়েড বের করছি 28.3 মিলিমিটার বা উপরে। তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হলো এই 30 মাইনাস 28.3। এটাকে যদি আমি আরো সহজে বলি তাহলে দেখেন, প্রথমে যদি আমি এই হলো অংশ সহ পুরোটাকে চিন্তা করি, তাহলে যেহেতু এটার হাইট 60 মিলিমিটার তাহলে সেটা সেন্ট্রয়েড থাকবে এরকম একটা পজিশনে। আর যখন আমি সবকিছু এই হলো অংশটা বাদ দিয়ে সেন্ট্রয়েড বের করছি তখন সেটা নেমে আসছে 28.3। তাহলে ডি কোনটুকু হবে, ডি হলো এই যে এইটুকু। প্রথমে যখন হলো সহ আমরা চিন্তা করছিলাম তখন সেন্ট্রয়েড ছিল 30-এ, যখন সরি হলো বাদ দিয়ে যখন চিন্তা করছিলাম তখন আমাদের সেন্ট্রয়েড ছিল 30 মিলিমিটারে। আর হলো সহ যখন চিন্তা করতেছি তখন আমাদের সেন্ট্রয়েডটা চলে আসতেছে 28.3। তাহলে এই যে সেন্ট্রয়েডের এই দুইটা সেন্ট্রয়েডের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি ডি। তো সেটা এখানে লেখা আছে 30 মাইনাস 28.3 ইনটু ডি স্কয়ার তার হোল স্কয়ার। এখান থেকে এটা ক্যালকুলেশন করলে এডি স্কয়ারের ভ্যালু আসে 0.69 ইনটু 10 টু দি পাওয়ার 4 মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে টোটাল সেন্ট্রয়েড যদি বা টোটাল মোমেন্ট অফ ইনারশিয়ার কথা যদি আমি বলি, টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া হবে এটা প্লাস এটা, এই আই প্লাস এডি স্কয়ার। সেটা এখানে লেখা আছে 72 ইনটু 10 টু দি পাওয়ার 4 প্লাস 0.69 ইনটু 10 টু দি পাওয়ার 4। সব দুইটা যোগ করলে আসে 72.69 ইনটু 10 টু দি পাওয়ার 4 মিলিমিটার টু দি পাওয়ার 4। এটা গেল কি, এটা গেল যখন আমি পুরাটা চিন্তা করছি হলো টলো সব একসাথে। এখন আমি যদি শুধু হলোটুকু অংশটুকুর কথা চিন্তা করি তাহলে শুধু হলো অংশটুকুর ক্ষেত্রেও যখন আমি আইজেড বের করতেছি, আইজেড ফর্মুলা সেম বিএস কিউব বাই 12। তো বিএস কিউব বাই 12 যদি বলি তাহলে হলোটার বি এর ভ্যালু 20 আর এইচ এর ভ্যালু এখান থেকে এ পর্যন্ত 30। তাহলে বিএস কিউব বাই 12 করলে আইজেড পাইতেছি 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 4। এখন এডি স্কয়ার যদি বলি তাহলে হলো অংশটুকুর এর ভ্যালু কত, এই যে 600, তার সাথে ডি স্কয়ার। এখন হলো অংশটুকুর জন্য তার সেন্ট্রয়েড কততে ছিল 35, আর টোটাল সিস্টেমটা সেন্ট্রয়েড আছে 28.3। তাহলে এই যে 600 এরিয়া 600, হলো অংশটা সেন্ট্রয়েড হচ্ছে 35 আর টোটাল সিস্টেমটা সেন্ট্রয়েড হলো 28.3। তাহলে 35 মাইনাস 28.3 হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে ভ্যালু আসে 2.69 ইনটু 10 টু দি পাওয়ার 4। তাহলে হলো অংশটুকুর যদি আমি টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া ক্যালকুলেশন করি তাহলে এটাও সেম আই প্লাস এডি স্কয়ার। তাহলে 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 4 প্লাস 2.69 ইনটু 10 টু দি পাওয়ার 4। তাহলে এই টোটালটা যোগ করলে আসে 7.19 ইনটু 10 টু দি পাওয়ার 4। তাহলে এখন যদি আমি পুরো এই সিস্টেমটার মোমেন্ট অফ ইনারশিয়া বের করি তাহলে কি করব, যখন আমি ইন্টায়ারটা চিন্তা করছি একদম সবকিছু একসাথে ধরে নিয়ে চিন্তা করছি, সেখান থেকে শুধু হলো বা ফাঁকা অংশটুকু যেটা সেটা বাদ দিলে আমি টোটাল এই যে সলিড যে অংশটুকু আছে সেই সলিড অংশটুকু মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারবো। তাই সেটাই বলা হয়েছে জাস্ট কম্পোজিট সেকশনটার মোমেন্ট অফ ইনারশিয়া হলো এই যে প্রথমে যখন ইন্টার এরিয়া ধরে নিয়ে ক্যালকুলেশন করছিলাম সেখানে পেয়েছিলাম 72.69 ইনটু 10 টু দি পাওয়ার 4 মাইনাস 7.19 ইনটু 10 টু দি পাওয়ার 4। একটা থেকে একটা বিয়োগ করলে টোটাল ভ্যালুটা আসে 65.5 ইনটু 10 টু দি পাওয়ার 4 মিলিমিটার টু দি পাওয়ার 4। এটাই হলো আমাদের এই যে এই মাঝখানে যে সলিড অংশ যেটুকু সলিড অংশটুকুর মোমেন্ট অফ ইনারশিয়া। কারো কোথাও অসুবিধা আছে? বুঝেন নাই এমন কেউ আছেন? স্যার